নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে দিনের ভিডিওটা আমি শেয়ার করছি সেদিনটা ছিল রবিবার, মানে 4 আগস্ট। কালকে থেকেই শুরু হবে আমার আবার সেই ব্যস্ততম জীবন। আমি আবারও জয়েন করব ইউনিভার্সিটিতে। তো সেই জন্য আজকে বিকেল থেকেই আমার এই গল্পটি শুরু করলাম। এই কটা দিন তো মোটামুটি টায়ার্ডনেস, ঘরবাড়ির কাজ, আসার পরে জেটল্যাগ, এই সমস্ত দিয়েই কেটে গেল। কিন্তু আজকে ব্লগটাতে একটু ব্যস্ততা আছে। প্রতিদিনই বিকেলবেলা নাগাদ এই রাস্তাটা দিয়ে আমি হাঁটাহাঁটি করি। এটা একটা রিফ্রেশমেন্টের জায়গা বলতে পারেন। আজও বিকেলবেলাতে বেরিয়েছি। আর আপনারা তো জানেনই যে বিদেশের একটা খুব সুন্দর একটা উদ্যোগ হচ্ছে রিসাইকেলিং। এখানে দেখুন একটা সোফা ফেলা রয়েছে, যদিও সোফাটা খুব একটা ভালো কন্ডিশনে নেই, তবুও অনেক ভালো ভালো জিনিস এরকমভাবে মানুষ বাইরে রেখে দেয়। এটাতে কোনো লজ্জার নেই, কোনো কিছু এটাতে বিষয় নয়। যার লাগবে সে এটা নিয়ে গিয়ে ব্যবহার করতে পারে। আমার বাড়িতে যদি সোফা না থাকতো তাহলে আমিই হয়তো এই সোফাটাকে নিয়ে গিয়ে ব্যবহার করতাম। আর যার যেটা লাগবে না সে সেটা বাইরে রেখে যায়, আর যার যেটা দরকার সে আবার সেখান থেকে সেটা নিয়ে যায়। এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লাগে। এরকম রাস্তায় যেতে যেতে আরও কত কিছু সুন্দর সুন্দর জিনিস আমি পড়ে থাকতে দেখি। যাই হোক, সেই ভিডিওগুলো হয়তো নেই আমার কাছে। তো এইখানে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে যাব চা খেতে। চাটা খেয়ে আজকে বেশ অনেক কিছু রান্নাবান্না করার আছে, কারণ এতদিন পর কাজে জয়েন, তো টায়ার্ড তো থাকবই। রাত্রিবেলা এসে কালকে আর রান্না করতে ইচ্ছা করবে না। তাই জন্য আজকে একটু ভালোভাবে রান্না করে রাখবো, যাতে মোটামুটি কালকের দিনটা চলে যায়, পরশু দিনকে আবার ভাবা যাবে। আমাদের এই টোটাল জায়গাটাতে মোট 35টা এরকম কটেজ আছে। তার মধ্যে আমাদের ওই পরপর 3টেতে লোক থাকে, আর এই পাশগুলোতে বলতে গেলে থাকেই না। তো হাঁটাহাঁটি করে মোটামুটি ঘরের দিকে চলে এসেছি। আর জানেন, এখন ঘড়ির কাঁটাতে বাজে মোটামুটি ওই 7:15 থেকে 7:20 নাগাদ। এখনো পর্যন্ত রোদ্দুরের তাপ খা খা করছে। ঘরে এসে 1 কাপ চা আর সাথে একটা প্রাণের বিস্কুট দিয়ে চাটা খেয়ে চলুন এবার একদম লেগে পড়ি রান্নাতে। আজকে রান্না করব একটু মাছ, আর করব পুঁই শাক, আর করব ডাল। মাছ, মাংস বা ডিম কিছু একটা করা থাকলে রান্না বান্নার চিন্তাটা থাকে না। নিরামিষ করা হলেই পরের দিনকে কি খাই করতে করতেই মনটারও ব্যস্ত হয়ে যায়। তো তাই জন্য আজকে ভাবলাম যে মাছটাই করি। মাছটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম, এখনও পুরোপুরিভাবে বরফ কাটেনি। যাই হোক, আমি পিস পিস করে কেটে নিয়ে আজকে করব একটু সামানের পাতলা ঝোল, আর তার সাথে করব পুঁই শাক আর ডাল। আর একটু ঘরে চিংড়ি মাছও আছে, ওই জন্য ভাবলাম পুঁই শাকটা করে ফেলি। মাছগুলো কাটা হয়ে গেলে, এখানে তো মাছগুলো বেশ সুন্দর করে আঁশ টাশ ছাড়িয়ে পরিষ্কার করাই থাকে, কেটে একবার শুধু একটু গরম জলে হালকা করে ধুয়ে নিলেই ব্যাস, মাছ একদম পুরোপুরিভাবে রেডি। আর তার সাথে সাথে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু রেখে দেবো। যেহেতু এই মাছটা একটু মোটা মোটা, তো ওই জন্য নুন হলুদটা একটু আগে মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণটা বেশ ভালোভাবে ঢোকে। আর এইটা করার সাথে সাথেই আমি একটু চিংড়ি মাছগুলোকেও কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব, দিয়ে রান্নাটা শুরু করে দেব। এই সমস্ত কিছু করার আগেই আমি ওই পুঁই শাকের সমস্ত তরকারি, যেমন ওই কুমড়ো, আলু, বেগুন, এগুলো সব কেটে রেখেছি। জাস্ট এটা পরিষ্কার করার সাথে সাথেই রান্নাটা বসিয়ে দেব। বাইরের দিকে তাকালে তো রান্না করার কথা মনেই হয় না, এখনও তো বাইরে রোদ্দুর, কিন্তু যখনই এই রোদ্দুরটা চলে যাবে হঠাৎ করে দেখবো ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোয়ার একটু তাড়াও রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে খাওয়া দাওয়াটা সেরে নিলেই মোটামুটি একটা বিশাল বড় কাজ হয়ে যাবে। তা বাদে কালকে অনলেরও রয়েছে আবার বেশ 2-3টে মিটিং। তো সব কিছু মিলিয়ে আমরা দুজনেই এখন খুবই ব্যস্ত রয়েছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলেই আবার সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাবে। কড়াই একটু সর্ষের তেল দিয়ে আগে একটুখানি হালকা করে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এবার তেলের উপর একে একে কেটে রাখা এই কুমড়ো ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো হালকা করে তেলে একটু নাড়াচাড়া করে পুঁই শাকটা বসিয়ে দেবো।
এখানে এখন তো সামার, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি আগের বছরও বলেছিলাম এখানে কিন্তু বেশ গরম পড়ে। ওই জুন জুলাই আগস্ট এই 3 মাস কিন্তু এখানে বেশ গরম পড়ে। তবে এবছর প্রায় 3 বছর পর আমি মার্চে গেছিলাম হচ্ছে আমার বাড়িতে, আর ছিলাম এপ্রিল মে জুন জুলাই, মানে একদম পিক আওয়ার্সে। তো ওখানে ওই 50-55 ডিগ্রি টেম্পারেচারে থাকতে থাকতে এখন এখানে এসে এই 38-39 টেম্পারেচারটাতেও আমার যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এখানে বেশি গরম পড়ে না দেশে বেশি গরম। দেখুন, গরমটা এখানেও প্রচুর পড়ে। 38 ডিগ্রি টেম্পারেচার থাকলে এখানেও ফিলস লাইক মোটামুটি 42-43 থাকে। তবে বিষয়টা কি জানেন, এখানে হিউমিডিটিটা না অনেক কম। আমাদের ওখানে যখন 38 ডিগ্রি টেম্পারেচারে যদি ফিলস লাইক 42 থাকে, হিউমিডিটি হয়ে যায় প্রায় 72-75, কিন্তু এখানে কিন্তু সেটা ওই 40-42 থাকে। তাই জন্য এখানে গরমটা খুব পড়লেও অনুভবটা করা যায়, তবে সেটা খুব কষ্টকর হয় না, মোটামুটি সহ্য করে নেওয়া যায়। আমি এই বছর প্রায় 3 বছর পর বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি যে অসহ্যকর গরম কাকে বলে, মানে এতটাই কষ্টদায়ক। আর সব থেকে বড় ব্যাপার, যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা যাদের বেশিরভাগ কাজটাই অফিসিয়াল কাজ থাকে, দিনের বেলা বাইরে বেরোতে হয়, তখন তো সেই ওই মার্চ এপ্রিলের গরমটা সহ্য করাটাই খুব দুষ্কর হয়ে যায়। তবে এখানের বিষয়টা কি, এখানে তো অফিস কাছারি বাড়ি ঘর সব জায়গাতেই মোটামুটি এসি থাকে। তো বাইরেটাই হাঁটা চলা না করলে ঘরের মধ্যে বা অফিসে থাকলে অতটা কষ্টটা অনেকটাই কমই হয় বলা যায়। তাই গরমটা এখানে পড়লেও সেটা খুব কষ্ট বা মরে যাব এরকম ব্যাপারটা কিন্তু হয় না। আর তাছাড়া আপনারা তো দেখেনি যে এখানে প্রচুর গাছপালা বাড়ির আশেপাশ দিয়ে এবং ইউনিভার্সিটির মধ্যে, এখানে চারিদিকে শুধু সবুজে সবুজ। এটা কিন্তু এই শান্তির আর একটা জায়গা। আর দেখুন, গল্প করতে করতে আমার পুঁইশাক পুরো রেডি হয়ে গেছে। মাছটা হালকা করে ভেজে তুলে রেখেছি। সালমান মাছ না খুব একটা বেশি ভাজতে হয় না, অনেক সময় তো আমি গ্রিলারের মধ্যেও হালকা গ্রিল করে মাছের ঝোল করি। তবে আজকে আর ওইসব কিছু করিনি, আজকে হালকা করে মাছটা একটু ভেজে রেখেছি। তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেবো হচ্ছে একটা মশলার পেস্ট, খুবই সাধারণ, জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করেছি। এবার এটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে কষাবো। আর তার মধ্যে তো এর সাথে ওই নুন চিনি আর সামান্য হলুদ যোগ করবই। এই হচ্ছে মাছের ঝোলের গল্প। কারণ দেশ থেকে আসার পরে যেটা হয়েছে, আমি সাধারণত এমনিতেও মাছের মধ্যে খুব একটা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, ভালো লাগে না। কারণ মাছটা তো এখানে একটা কি বলবো, নিত্যকার খাবারের মধ্যে আমাদের পড়ে না। মাছটা এখানে কম খাওয়া হয়, বেশিরভাগ খাওয়া হয় মাংসটাই। আর মাংসতে যেহেতু পেঁয়াজ রসুন সবসময় খেয়ে থাকি, ওই জন্য মাছের ঝোলের মধ্যে আমার আর পেঁয়াজ রসুন ভালো লাগে না। যাই হোক, মশলাটা কষে যাওয়ার পর একটু গরম জল অ্যাড করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। খানিকটা ফুটে গেলে তারপরে এর মধ্যে এক এক করে সমস্ত মাছগুলো যোগ করব। ও আর এই মাছের ঝোলে আমি আজকে করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল। তো বেগুনটাও আগে থেকে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। এবার মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দেব। ওই খানিকটা ঝোল একটু টেনে এলে তারপর বেগুনগুলোকে দেব। কারণ বেগুনগুলো এখানে এত ভালো যে দেওয়ার সাথে সাথেই মানে একদম 5 মিনিটের মধ্যেই পুরো গলে যায়। ওর জন্য একটু দেরি করে বেগুনটাকে দেব। মাছের ঝোলটা একদম ফুটে গেছে আর একদম রেডিও হয়ে গেছে। এবার শুধু ঢাকাটা খুলে এর মধ্যে অ্যাড করব সামান্য একটু ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারটাই এই মাছের ঝোলের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের পাতলা ঝোল খেতে। আমাদের ওখানে শীতকালে ঠিক যেমন এই ফুলকপি আলু আর ধনেপাতা দিয়ে বিভিন্ন রকমের জ্যান্ত মাছের ঝোল হতো, এখানে তো আর জ্যান্ত মাছ পাওয়ার উপায় নেই। মোটামুটি ওই খানিকটা জিনিস অ্যাড করে খানিকটা মনকে শান্ত দেওয়া। তাহলে আর কি, রান্নাবান্না যখন রেডি, তাহলে চলুন তাড়াতাড়ি করে সব কিছু খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে শুয়ে পড়া যাক। আজকের মতো তাহলে গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।